গুড ইভিনিং স্টুডেন্টস, আমি সহদিন তোমাদের ফিজিক্যাল সায়েন্সের মাস্টারমশাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স টিভি। তাহলে আমরা কি করব, আজকে পেজ নাম্বার 87 পেজে যাব এবং সেখান থেকে শিখব কি করে আয়নীয় যৌগ অর্থাৎ আয়নিক কম্পাউন্ডগুলোকে তোমরা ক্যাটায়ন আর অ্যানায়নের সাহায্যে লিখতে পারবে। সো এটা স্টার্ট করার আগে আমরা দুটো পয়েন্ট বলে নেই। এক নাম্বার, যে আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে কিন্তু মলিকিউলের কথা কিন্তু আমরা বলবো না, যে আয়নিক কম্পাউন্ডগুলো মলিকিউল দিয়ে তৈরি বা এরা মলিকিউল, এরকম কিন্তু কিছু কথা আমরা বলবো না, ঠিক আছে? তো লিখছে নো আয়নিক কম্পাউন্ড ক্যান হ্যাভ মলিকিউলস ইন সাচ এ কেস NaCl CaCl2 এক্সেট্রা রিপ্রেজেন্ট ফর্মুলে। তো তাদেরকে আমরা কিন্তু ফর্মুলে বা সংকেত করে ইউজ করব। কেন বলবো দেখো, NaCl আর CaCl2 যাই বলো না কেন, এদের কিন্তু এরকম অসংখ্য ক্যাটায়ন আর অ্যানায়ন দিয়ে তৈরি। এদের স্ট্রাকচারটা কিন্তু এরকম অসংখ্য ক্যাটায়ন আর অ্যানায়ন দিয়ে তৈরি হয়, ঠিক আছে? তো এখানে কিন্তু দুটো পরমাণু পরস্পর যুক্ত হয়ে বা দুটো অ্যাটম পরস্পর যুক্ত হয়ে কিন্তু কম্পাউন্ড ফর্মেশন করে না। এখানে কিন্তু ক্যাটায়ন আর অ্যানায়ন দিয়ে কিন্তু কম্পাউন্ড ফর্মেশন হচ্ছে, মাথায় রাখো। আয়নিক কম্পাউন্ডে ক্যাটায়ন আর অ্যানায়ন দিয়ে কম্পাউন্ড ফর্মেশন হচ্ছে, আর কোভ্যালেন্ট কম্পাউন্ডের ক্ষেত্রে কিন্তু অ্যাটমগুলা মিলে কিন্তু কম্পাউন্ড ফর্মেশন হচ্ছে। তো ওদেরকে আমরা হচ্ছে মলিকিউল করে বলতে পারি, বাট এখানে আমরা কি করব, নতুন টার্ম ইউজ করব, সেটা হচ্ছে ফর্মুলে বা সংকেত করে ইউজ করবো। সো আয়নিক কম্পাউন্ডগুলোকে আমরা সংকেত দিয়ে কিন্তু রিপ্রেজেন্ট করব, অর্থাৎ ফর্মুলা দিয়ে। নেক্সট হচ্ছে আমরা বলবো যে ডিউরিং ফর্মেশন অফ অ্যান আয়নিক কম্পাউন্ড দ্য টোটাল পজিটিভ চার্জ অন দ্য ক্যাটায়ন মাস্ট বি ইকুয়াল টু দ্য টোটাল নেগেটিভ চার্জ অফ দ্য অ্যানন। অর্থাৎ মোট যে ধনাত্মক আধান ক্যাটায়নের আর মোট যে ঋণাত্মক আধান অ্যানায়নের, সেটার যোগফলটা কিন্তু সর্বদা কিন্তু শূন্য হবে। এবং এটার উপর ভিত্তি করে কিন্তু আজকে যে কম্পাউন্ড, তাদের যে স্ট্রাকচার ফর্মুলাগুলা, ঠিক আছে, সেগুলো কিন্তু লিখতে শিখবো আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে। তো পেজ নাম্বার 87-এর শুরুতে চলে আসছে Na প্লাস আর Cl মাইনাস কী করে হবে। তো আমরা প্রথমে বুঝে নেই যে কী করে আমরা ক্যাটায়ন আর অ্যানায়নটাকে লিখবো, ঠিক আছে? ধরো ফর এক্সাম্পল তোমাকে বলে দিল হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, ঠিক আছে? তো আমাকে প্রথমে জানতে হবে যে ক্যালসিয়াম ক্যাটায়নটা দেখতে কীরকম হবে। প্রথমে একটা লিখবা Ca, ওকে? Ca লেখার পর কি হবে, মাথার মধ্যে কি করে লিখবো আমি, মাথার মধ্যে প্লাস লিখবো না 2+ লিখবো না কি লিখবো? তো সেটার জন্য ক্লাস 7-এ চলে যেতে হবে। ক্লাস 7-এ ছক দিয়েছিলাম যে ক্যালসিয়ামের যোজ্যতা বা ভ্যালেন্সি হলো হচ্ছে 2, সো 2 লিখবো। এবার দেখো এটা কি হচ্ছে, ক্যালসিয়ামটা যত আম আছে সব বেশিরভাগই হচ্ছে ধাতু অর্থাৎ মেটাল হয়, আর মেটালের সব পজিটিভ হয়। সো Ca2+ ক্যাটায়ন। এবার যদি হচ্ছে জিঙ্ক হয়, তো জিঙ্ক ভ্যালেন্সি 2+ হয়ে গেল। ম্যাগনেসিয়াম ভ্যালেন্সি 2+ হয়ে গেল, ঠিক আছে? আর ধরে নিচ্ছে একটা সোডিয়ামের ভ্যালেন্সি কত, 1। তো 1-এর ক্ষেত্রে 1+ লেখে না, শুধু প্লাস লেখে, ঠিক আছে? এগুলা তো হলো মেটাল, সেখানে ক্যাটায়ন কি করে লিখবে। এবার নন মেটালের দিকে যদি চলে আসি, তাহলে কি হবে, নন মেটালের ক্ষেত্রে যেমন অক্সিজেন ভ্যালেন্সি কত 2, তাহলে O2-। তারপর হচ্ছে অক্সিজেনের পর আরেকটা নেই, ফ্লুরিন, শুধু মাইনাস, F-। আরও নন মেটাল নিতে পারো, যেমন ধরো হচ্ছে ক্লোরিন Cl-, ঠিক আছে? সালফার S2-। সালফারের অনেকগুলো ভ্যালেন্সি আমরা দুই যোজ্যতা নিয়েই করতেছি। ভ্যালেন্সি যোজ্যতাকে ইংরেজিতে ভ্যালেন্সি করে বলা হয়, ঠিক আছে? এ হলো ব্যাপার। এবার আমরা বার করছি কি করে তৈরি করব আমরা। তো প্রথমে দেখো Na+ আর Cl-, ওকে? তাহলে আমরা ক্যাটায়ন লিখলাম Na+, অ্যানায়ন লিখলাম Cl-। এবার সবসময় অ্যাড করব, ঠিক আছে? তাহলে অ্যাড করব, এখানে হচ্ছে +1, তার সাথে এটা প্লাসের জন্য +1, এটা মাইনাসের জন্য -1। অ্যাড করলে কি হবে, 0। তাহলে হয়ে গেল NaCl, সোজা কথা, কোনো কিছু দিয়ে মাল্টিপ্লাই করতে হয়নি। এরপর যেটা আছে পটাশিয়াম ফ্লোরাইড, একই রকমভাবে হয়ে যাবে, নিজে করতে পারবো। ম্যাগনেসিয়াম অক্সাইড দেখো Mg2+, অক্সিজেন O2-, ঠিক আছে? এখানে +2 প্লাস -2, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে যোগ করলে কি হবে, 0। তাহলে MgO হয়ে গেল, ঠিক আছে? কোনো কিছু দিয়ে মাল্টিপ্লাই করেনি। এরপর এটা জিঙ্ক সালফাইড যেটা, সেটা একইভাবে হয়ে যাবে। এবার ক্যালসিয়াম, এটা আলাদা হবে, দেখো Ca2+, ক্লোরিনের Cl-, ওকে? এবার এটাকে কি করে করবো, দেখো 2+ মানে চার্জের অ্যামাউন্ট হচ্ছে +2, প্লাস মাইনাস মানে শুধু -1, ওকে?
তাহলে এটা তো যোগ করলে তো কখনোই শূন্য হবে না, তাহলে একে কিছু দিয়ে একটা মাল্টিপ্লাই দিয়ে করতে হবে। তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে কি হচ্ছে +2 -2 শূন্য হচ্ছে। তাহলে এবার মাথায় রাখতে হবে মাল্টিপ্লাই কোন পার্টটাকে করলাম, ক্লোরিন পার্টটাকে আমরা কিন্তু 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, রাইট? ক্লোরিন পার্টটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে সি এর সাথে কোনো কিছু মাল্টিপ্লাই করা হয়নি, তাই Ca। আর ক্লোরিন পার্টটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করার জন্য Cl2, ক্লোরিন পার্টটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করার জন্য Cl2। আগেবার কি কোনো কিছু মাল্টিপ্লাই করেছিলাম, তাই কোনো কিছু ছিল না, দেখো কিছু নাই, 1 2 এর কোনো গল্প নাই, কোনো কিছু দিয়ে মাল্টিপ্লাই করে নিই, কোনো কিছু ছিল না, ঠিক আছে। এরপর আমরা চলে যাচ্ছি নেক্সট একটা এক্সাম্পল নিয়ে নেই। সোডিয়াম অক্সাইড Na প্লাস আর O2 ওকে। এখানে দেখো প্লাস অর্থাৎ +1 প্লাস, এটা 2 অর্থাৎ -2, ওকে। এবার +1টাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তবে তো শূন্য হবে, তাই 2 দিয়ে মাল্টিপ্লাই করলে +2 -2 শূন্য হচ্ছে, ওকে। 2 দিয়ে কোন পার্টটাকে মাল্টিপ্লাই করলাম, সোডিয়াম পার্টটাকে, অর্থাৎ এখানে হবে Na2O, কারণ সোডিয়াম পার্টটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছে, তাই Na2O হলো। এবার নেক্সট লাস্ট, এটা ইম্পর্টেন্ট সব থেকে, এটা হচ্ছে Al2O3, ওকে। অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম ভ্যালেন্সি কত, অ্যালুমিনিয়ামের 3, আর এটা মেটাল, সো 3+ হলো। অক্সিজেন নন মেটাল, ভ্যালেন্সি 2, সো 2- হলো। এবার অ্যাড করব +3 -2, ওকে। এবার এটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 2 দিয়ে, আর এটাকে যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে 3 2 6, 3 2 6 শূন্য হচ্ছে, ওকে। তাহলে মাথায় রাখবা কোনটাকে কোন পার্টটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করলাম, যেটা +3 অর্থাৎ Al পার্টটাকে সেটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে Al2 হয়ে গেল। আর যেটা O2- পার্টটা আছে সেটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করছে, ওই জন্য O3 হয়ে গেল, ঠিক আছে, Al2O3। এইভাবে তোমরা নিচে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পলগুলো তোমরা করবা বাড়িতে বসে বসে একইভাবে, আর উত্তরটা আমাকে পরে সেন্ড করবা, ঠিক আছে। নেক্সট পেজে চলে যাচ্ছে আমরা, পেজ নাম্বার 88-এ। 88-এ দেখো কতগুলা ভ্যারিয়েবল ভ্যালেন্সি যাদের আছে, যে সমস্ত এলিমেন্টের, সেই সমস্ত এলিমেন্ট নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। দেখো ফেরাসের ভ্যালেন্সি 2, তাই Fe2+। ফেরিক ভ্যালেন্সি 3, তাই Fe3+। ভ্যালেন্সি কিন্তু পড়তে হবে, কিন্তু ক্লাস 7-এ ছিল, কিন্তু আমরা এবার ভ্যালেন্সি দিয়ে করতে, আমরা ভ্যালেন্সি দিয়ে তো করতে পারতাম। অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি 3, অক্সিজেনের ভ্যালেন্সি 2, অ্যারো দিলাম, তাহলেই তো Al2O3 হয়ে গেল। কিন্তু আমরা এবার ক্লাস 7-এ ছোটবেলায় এভাবে শিখেছিলাম, বড়বেলায় আমরা ক্যাটায়ন আর অ্যানায়ন দিয়ে শিখবো, ঠিক আছে। এটাই হচ্ছে পার্থক্য, আর কিছুই না। সো এবার ভ্যারিয়েবল ভ্যালেন্সিতে আমরা পড়েছিলাম ক্লাস 7-এ, যেখানে বহু যোজ্যতা দেখায়, সেখানে আস আর ইক। তো কোথায় ছিলাম, আস আর ইক। তারপর দেখো কিউপ্রাস আর কিউপ্রিক, কিউপ্রাসের ভ্যালেন্সি 1, তাই প্লাস, কিউপ্রিকের 2, তাই 2+। মার্কিউরাসে দেখো একটু আলাদা টাইপের, Hg2 2+, এটা একটু ব্যতিক্রম, এই ব্যতিক্রম ব্যাপারটা একটু মাথায় রাখবা। মার্কিউরাসের ক্ষেত্রে Hg2 নিচে হবে 2+, অর্থাৎ দুটো অ্যাটম এখানে আছে, ঠিক আছে। Hg2 2+, তারপর ইলেকট্রন বর্জন করেছে দুটো, তাই জন্য হয়েছে 2+, ইলেকট্রন বর্জন করলে ক্যাটায়ন হয়। আর এখানে মার্কিউরিকের ক্ষেত্রে শুধুমাত্র একটাই অ্যাটম থেকে দুটো ইলেকট্রন বর্জন হয়েছে, তাই জন্য Hg2+। মার্কিউরিকটাকে একটু কেয়ারফুলি হ্যান্ডেল করো, বাকিগুলা স্ট্যানিক তো 2 আর 4 যোজ্যতা, তো 2+ আর 4+ হয়ে গেল। এবার চলে আসি এগুলা দিয়ে, যেগুলা বহু যোজ্যতা আছে সেগুলা দিয়ে। তোমাকে প্রথমে দিয়েছে হচ্ছে ফেরাস ক্লোরাইড, যখনই আস বলে দিয়েছে তখন তোমাকে তো ঠিকঠাক লিখতে হবে। ফেরাস মানে এখানে আস, অর্থাৎ কম যোজ্যতা, দুটো যোজ্যতা থাকবে, একটা কম একটা বেশি। আসটা মানে কম যোজ্যতা, ইকটা মানে বেশি যোজ্যতা। তো কম যোজ্যতা মানে 2+, ওকে। ক্লোরিনের শুধু Cl-, ওকে। এবার কি করছি, এদেরকে অ্যাড করব, +2 +, -1, ওকে। তাহলে কি করব আমরা, এই পার্টটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তো এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে কি হচ্ছে, এটা 0 হয়ে যাবে, +2 -2 করে, সো এটা হয়ে যাবে Fe, কোন পার্টটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছে, Cl পার্টটাকে, তো FeCl। এই করে হচ্ছে ফেরিক ক্লোরাইডও একইভাবে, খালি এখানে 3+ হবে, তাহলে এখানে হবে Fe3+, Cl- +3 +3 × -1, তাহলে হলো 0। তাহলে ফেরিক ক্লোরাইডের যে ফর্মুলাটা হবে সেটা এরকম হবে, কিউপ্রাস অক্সাইড, এটা তো করে দেওয়া আছে, কিউপ্রিক অক্সাইড
এটাও পারবা। কিউপ্রিক অক্সাইড কি হবে, Cu2+, কিউপ্রিক মানে বেশি যোজ্যতাটা 2+, আর অক্সিজেন 2-, তো +2 + -2 0 হয়ে গেল, কোনো কিছু দিয়ে মাল্টিপ্লাই করতে হলো না, তাহলে সোজাসুজি সিও লিখে দাও, কারণ কোনো কিছু দিয়ে তো মাল্টিপ্লাই করতে হয়নি, তো 1 2 এর কোনো প্রশ্নই আসছে না। আর লাস্টে মার্কিউরাস ক্লোরাইড, এটা এখানে করে দিচ্ছি মুছে। মার্কিউরাস অর্থাৎ Hg2 মার্কিউরাস Hg2 আর ক্লোরিন Cl-, এখানে কি হলো +2 +2 × -1 অর্থাৎ এটা 0 হয়ে যাবে, তাহলে এখানে হবে Hg2 যেমন Hg2 তেমনই বসবে, Hg2 দিয়েই তুমি বুঝতে পারবে যে এটা মার্কিউরাস, ঠিক আছে। আর Cl পার্টটা যেটা আছে সেটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করা আছে, তাহলে Hg2Cl2 হবে। এটা একটু কেয়ারফুল থাকবা। তারপর নিচে আবার অনেকগুলো এক্সাম্পল দিয়েছে, সেই এক্সাম্পলগুলো বাড়িতে প্র্যাকটিস করবো। ওকে, সোজা এভাবে মাল্টিপ্লাই করে করেই বের করে দেওয়া যাবে। ওকে, নেক্সট আমরা চলে আসছি র্যাডিক্যালে। র্যাডিক্যাল মানে কি আমরা পড়েছিলাম মূলক, বাংলাতে র্যাডিক্যালকে বলে মূলক। when more than one atom combine to form an ion it is called a radical, ঠিক আছে। অর্থাৎ একের অধিক পরমাণু যখন পরস্পর কম্বিনেশন মানে অর্থাৎ জোটবদ্ধ হয়ে যখন আয়ন তৈরি করছে তখন তাদেরকে মূলক বা র্যাডিক্যাল বলছে। আবার চলে যাই, সেই র্যাডিক্যালের আমি যোজ্যতা বা ভ্যালেন্সিগুলো দিয়ে দিয়েছিলাম ক্লাস 7-এ, ওগুলাই পড়তে হবে। খালি একটা জিনিসই মাথায় রাখবা, অ্যামোনিয়াম র্যাডিক্যাল যেটা আছে অ্যামোনিয়াম, সে অ্যামোনিয়ামটা শুধুমাত্র প্লাস। একটা ট্রিক মাথায় রাখো ক্লাস 7-8-এর জন্য, অ্যামোনিয়ামটা NH4টা ওটা শুধু প্লাস, আর বাদ বাকি সবই হলো হচ্ছে মাইনাস। অ্যামোনিয়ামটা প্লাস, বাদ বাকিগুলো মাইনাস, অ্যামোনিয়ামটা প্লাস, বাদ বাকিগুলো মাইনাস। বইতে ছক দেওয়া আছে, ছকটা মাথায় রাখবা। ছক মনে রাখা কোনো ব্যাপারই না, তোমাকে আমি বলে দিয়েছিলাম ক্লাস 7-এ ফসফেটের যোজ্যতা কত। ফসফেটের যোজ্যতা হলো হচ্ছে 3, এটা আমরা ক্লাস 7-এ জানি। এবার আমি যদি বলি অ্যামোনিয়ামটাই প্লাস আর বাদ বাকি সব মাইনাস, তাহলে এখানে কি হবে 3-। তারপর তোমাকে বলছে সালফেটের যোজ্যতা আমরা জানি সবাই 2, অ্যামোনিয়াম বাদ দিয়ে বাকিগুলো মাইনাস, তো এটা হয়ে যাবে 2- হয়ে গেল। তো এইভাবে তো আমরা মনে রাখতে পারবো। তো ক্লাস 7-এ আমাদের এই জায়গাটা এগিয়ে আছি, চিন্তা করার কিছু নেই, এগিয়ে আছে অলরেডি। তো আমরা চলে আসতেছি, প্রথমে দেখো ফেরাস সালফেট করেছে, ফেরাস সালফেট, তাহলে ফেরাস ক্যাটায়নটা কি হবে Fe2+, কারণ আস আছে, ইক থাকলে Fe3+ হতো। সালফেট SO4 2-, সো +2 + -2, তাহলে এটা তো 0 হয়ে গেল রে বাবা। তাহলে কোনো কিছু দিয়ে তো মাল্টিপ্লাই করতে হলো না, যদি কোনো কিছু দিয়ে না মাল্টিপ্লাই করতে না হয় তাহলে FeSO4 থাকলো। তারপর Al3+ আর NO3-। ওকে, অ্যালুমিনিয়াম নাইট্রেট, এবার অ্যালুমিনিয়ামে +3 আছে, নাইট্রেটে -1 আছে, তাহলে থেকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তবেই তো +3 - 3 শূন্য হবে। তাহলে এখানে হয়ে গেল এল, আর নাইট্রেট পার্টের জন্য কি দিয়ে মাল্টিপ্লাই করেছি 3 দিয়ে, সো NO3। এটা একটা মূলক, মূলক মানে এটা জোটবদ্ধ হয়ে আছে সবসময়, তাহলে একে জোটবদ্ধ হয়ে ইমাজিন করবা যে এরা সবাই একসাথে আছে, আলাদা আলাদা করে না। তো NO3 পার্টটাকে আমরা কিন্তু ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে দেন 3। কখনো কিন্তু এরকম যদি লিখে দাও এল NO3 3, তা 33 হয়ে যাবে, ওরকম না। NO3 সবসময় জোটবদ্ধ হয়ে আছে, এটা গোটাটাকে একক হিসাবে ইমাজিন করবা, গোটাটাকে একক হিসাবে ইমাজিন করবা। তো এটা গোটা পার্টটাকে একক হিসাবে ইমাজিন করলে এখানে ব্র্যাকেট দিয়ে তোমাকে 3 বসাতে হবে। তো এটাই অ্যালুমিনিয়াম নাইট্রেট হলো অ্যামোনিয়াম নাইট্রেট করে দেওয়া আছে, ক্যালসিয়াম ফসফেটও করে দেওয়া আছে ওই একই রকম ভাবে, সেটা বই দেখলেই বুঝে যাবে। ওকে, এরপরে পেজে চলে যাচ্ছি, পেজ নাম্বার 90-তে। এখানে আমরা চলে আসতেছি সমযোজী যৌগ অর্থাৎ কোভ্যালেন্ট কম্পাউন্ডের ক্ষেত্রে। কোভ্যালেন্ট কম্পাউন্ড জিনিসটা কি, ঠিক আছে, খুবই ইজিলি আমরা এটাকে ইমাজিন করতে পারি এরকম। ধরো তুমি আছো আর তোমার বন্ধু আছে, ঠিক আছে, দুজনে আঁকা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে, সবার কাছে একটা করে রুল আছে, কিন্তু কারোর কাছে রবার নেই, তাহলে একটাই রবার আছে, সেই রবারটাকে তোমরা সমানভাবে ইউজ করছো এবং তোমাদের পুরোপুরি কাজটাকে সম্পাদন করছো, ঠিক আছে। তাহলে এরকম যদি হয়, একবার এই রবারটা এ ইউজ করছে, আবার এর কাজ হয়ে গেলে এই রবারটা এ ইউজ করতেছে, এর কাজ হয়ে গেলে আবার রবারটা এ ইউজ করতেছে, তাহলে একটা জিনিসই দুইজন সমানভাবে ব্যবহার করতেছে। আমাদের কোভ্যালেন্ট বন্ড বা কোভ্যালেন্ট কম্পাউন্ডের ক্ষেত্রে ঠিক এরকমই ব্যাপার হয়, কিন্তু ইন্ডিভিজুয়ালি মানে এক একটা অ্যাটম কিন্তু যে নিয়ারেস্ট যে ইনার্ট গ্যাস আছে তার মতো হতে পারছে না, তার মতো ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রনিক কনফিগারেশন পাচ্ছে না, তার জন্য আরেকজনের সহায়তা নিতে হচ্ছে।
যেন ও কিছু ইলেকট্রন সাপ্লাই করছে, ও ইলেকট্রন সাপ্লাই করছে, দুইজন ইলেকট্রন সাপ্লাই করার পর ওটাকে সমানভাবে ব্যবহার করে, দুইজনেই সমানভাবে ব্যবহার করে কাছের নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করছে। ঠিক আছে, নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করছে, এই ব্যাপারটা আমরা কিন্তু আগের দিনকে আয়নীয় যৌগের ক্ষেত্রে কিন্তু পড়েছিলাম। ঠিক একই রকমভাবে আমরা সমযোজী যৌগের ক্ষেত্রে পড়ব, কিন্তু এখানে কোনো ক্যাটায়ন আর অ্যানায়নের ব্যাপার নেই, সুতরাং আমরা এগুলোকে অণু হিসাবে বলতে পারি। ওকে, কারণ এখানে দুটো পরমাণু ইলেকট্রনকে সমানভাবে ব্যবহার করছে। ওকে, তো এখানে আমাদের যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে মোস্ট ফ্যামিলিয়ার লিকুইড যেগুলো আছে, যেমন হচ্ছে জল, এটা একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড। তারপর এলিমেন্টাল গ্যাসের কথা বলা হয়েছে, হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্লোরিন, এগুলাও কোভ্যালেন্ট কম্পাউন্ড অর্থাৎ সমযোজী যৌগ। আর গ্যাসিয়াস কম্পাউন্ডের নাম দিয়েছে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, ফসফিন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি ইত্যাদি। এবারে এত তো আয়নিক কম্পাউন্ড আর কোভ্যালেন্ট কম্পাউন্ডের মধ্যে পার্থক্য তো করা তো তোমাদের শিখতে হবে। তো আমি আগের দিন বলেছিলাম এরকম যে আয়নিক কম্পাউন্ডগুলা অর্থাৎ আয়নীয় যৌগগুলো হবে এরকম NaCl, CaCl2, অর্থাৎ একটা মেটাল পার্ট থাকবে আর একটা নন মেটাল, অর্থাৎ একটা ধাতব পার্ট থাকবে আর একটা অধাতব পার্ট থাকবে। আর সমযোজী যৌগ অর্থাৎ কোভ্যালেন্ট কম্পাউন্ডের ক্ষেত্রে কি হচ্ছে, যে সমস্ত উদাহরণগুলো আছে সেগুলো দেখো একটু ভালো করে। H2O, NH3, তারপর CO2, PH3, CO2, PH3, হাইড্রোজেন নন মেটাল, অক্সিজেন নন মেটাল, অর্থাৎ দুটোই কিন্তু অধাতু। নাইট্রোজেন অধাতু, হাইড্রোজেন অধাতু, কার্বন অধাতু, অক্সিজেন অধাতু, ফসফরাস অধাতু, হাইড্রোজেন অধাতু। তাহলে দুটোই যদি অধাতু হয়, ঠিক আছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমরা মাথায় রাখবো, সেটাকে এইভাবে চিহ্নিত করবো, যদি দুটাই অধাতু হয় একটা কম্পাউন্ডের ক্ষেত্রে, তাহলে সেইটাকে আমরা কিন্তু কোভ্যালেন্ট কম্পাউন্ড অর্থাৎ সমযোজী যৌগ করে বলবো, দুটোই অধাতু পার্ট থাকবে। তাহলে এরকমও কিন্তু আবার হতে পারে যে দুটো একই ধরনের অধাতু পার্ট পরস্পর যুক্ত হচ্ছে, মানে অধাতুর দুটো অ্যাটম, একই অ্যাটম পরস্পর যুক্ত হয়ে কোভ্যালেন্ট কম্পাউন্ড হচ্ছে। যেমন ধরো হাইড্রোজেন, তো অসুবিধা নাই তো, হাইড্রোজেন H2, N2, ফ্লুরিন F2, ফ্লুরিন Cl2, এখানে কি আছে, হাইড্রোজেন, তো হাইড্রোজেন অ্যাটম, এগুলো সব অধাতুরই তো অ্যাটম। নাইট্রোজেন, এক একটা অ্যাটম, দুটো অ্যাটম নিয়ে তো নাইট্রোজেন গ্যাস তৈরি হচ্ছে, এক একটা অ্যাটমগুলো তো নাইট্রোজেন, আর নাইট্রোজেন তো অধাতু। ফ্লোরিন, ক্লোরিন সব আমরা অধাতু। তো এইগুলা কিন্তু আমরা ইজিলি এটার মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারি, ক্লাস 8-এর জন্য এটা যথেষ্ট, তোমাদের যাতে ডিফারেন্সিয়েট করতে পারো যে কোনটা কি। ওকে, দিয়ে দিল ধরো তোমাকে জিঙ্ক সালফেট, আর বলে দিল তোমার হচ্ছে CH4 মিথেন। এবার তোমাকে বললো কোনটা আয়নীয় আর কোনটা সমযোজী যৌগ। এবার তোমরা সবাই জানো জিঙ্কটা ধাতব, তাহলে জিঙ্ক সালফেটটা নিশ্চয়ই হচ্ছে তোমার আয়নিক কম্পাউন্ড হবে। আর এখানে তো কার্বন অধাতু, হাইড্রোজেন অধাতু, তাহলে এটা হচ্ছে সমযোজী যৌগ হবে। তো এইভাবে তুমি পার্থক্য ক্লাস 8-এর জন্য যথেষ্ট, এইভাবে যদি পার্থক্য করতে পারো তাহলেই আমাদের কাজ হয়ে যাবে। ওকে, এরপর দেখো অ্যাকচুয়ালি হচ্ছেটা কি ঘটনাটা, আমরা সব লুইস ডট ডায়াগ্রাম দিয়ে শিখবো, আর এটা হচ্ছে লুইস ডট ডায়াগ্রাম। ওকে, লুইস ডট ডায়াগ্রাম দিয়ে শিখবো যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি। দেখো প্রথমে হাইড্রোজেন গ্যাসের কি করে ফরমেশন হচ্ছে দেখে নেই, চলো। হাইড্রোজেনের একটাই মাত্র ইলেকট্রন। ওকে, এ যদি একে পুরোপুরি ইলেকট্রন দিয়ে দেয়, তাহলে এ কি করবে, হিলিয়ামের মতো নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে। কিন্তু এই হাইড্রোজেন অ্যাটমটা কি ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারবে? পারবে না। আবার এ যদি এই ইলেকট্রনটা একে দিয়ে দেয়, তাহলে এই হাইড্রোজেনটা তো হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করলো, কিন্তু এ পারলো না। তাই কিন্তু আমরা আগের বার যখন আয়নিক কম্পাউন্ডের দিকে গেছিলাম, তখন দেখছিলাম যে Na আর Cl দুইজনই নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করছে, অর্থাৎ ইনার্ট গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রনিক কনফিগারেশন কিন্তু লাভ করছে। তাহলে কম্পাউন্ড ফরমেশন করতে গেলে কিন্তু প্রত্যেকটা অ্যাটমকে, সে যে প্রসেসই হোক না কেন, দুটোকেই কিন্তু
নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে হবে। ওকে, তো এক্ষেত্রে কি করে হতে পারে? এক হতে পারে যে দুইজন এ একটা ইলেকট্রন দিল আর এ একটা ইলেকট্রন দিল, করে দুইজনেই এই যে দুটো ইলেকট্রন সেটা সমানভাবে ইউজ করলো। ইউজ করছে যেন এও দেখতে পাচ্ছে যে আমার কাছে দুটো ইলেকট্রন আছে, এও দেখতে পাচ্ছে আমার কাছে দুটো ইলেকট্রন আছে। তো লুইস এটাকে কি করে ছবিটাকে ড্র করলো? এ বললো যে আমি তাহলে একটা ইলেকট্রন দিলাম, আর এ বললো যে আমি একটা ইলেকট্রন দিলাম। ওকে, এই করে হাইড্রোজেনটা ড্র করলাম। ওকে, এবার এই হাইড্রোজেন দেখতে পাবে যে এই দুটো ইলেকট্রনটাকে এ যেভাবে ব্যবহার করছে, এই হাইড্রোজেনও এই দুটো ইলেকট্রনটাকে সেইভাবে ব্যবহার করছে। তাহলে দুটো ইলেকট্রন যদি থাকে তাহলে আমরা হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারবো, কারণ হিলিয়ামেরও দুটো ইলেকট্রন। ওকে, আর হিলিয়াম একটা নিষ্ক্রিয় মৌল। তো লুইস কি করলো? এইভাবে গোলটা করলো। তাহলে এর কাছে দুটো ইলেকট্রন থাকছে, আবার এও এই দুটো ইলেকট্রন সমানভাবে ব্যবহার করছে, এইভাবে গোল করলো। করে আমরা পেলাম এইচ। এখানে এক জোড়া ইলেকট্রন আছে, এক জোড়া মানে দুটো। এই এক জোড়া দেখাতে গিয়ে একটা মাত্র দাগ দিতে হয়, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে সমযোজী এক বন্ধন। যদি এখানে চারটা ইলেকট্রন থাকতো তাহলে হতো সমযোজী দ্বিবন্ধন। তাহলে একটা সমযোজী দ্বিবন্ধনেরও একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। এখানে নিচে লিখবা 2, এখানে নিচে লিখবা 2, কারণ এটাকে সমানভাবে ব্যবহার করছে তাই জন্য। ওকে, এবার অক্সিজেনেরটাতে চলে আসতেছি। অক্সিজেন অক্সিজেনের কটা? 8টা। সো 2,6, 2,6, 1 2 3 4 5 6। বহিস্থ অক্ষে যটা ইলেকট্রন সেটাই নিব, বহিস্থ অক্ষে যটা ইলেকট্রন সেটাই নিব, আগের বারের মতনই। ঠিক আছে, উপরে দুটো, পাশে দুটো, এখানে দুটো হলো। তাহলে এমন ভাবে গোলটা করবো সবসময় অক্সিজেনের নিকটস্থ নিষ্ক্রিয় মৌল কে? নিয়ন। সব থেকে কাছের ইনার্ট গ্যাস এলিমেন্ট কে? নিয়ন। ওকে, এই হলো একটা গোল, এই হলো একটা গোল। সো 2,8, 2,8। এখানে হবে, আমার এখানে জায়গা নাই, নিচে আরো দিয়ে করতেছি। এখানে হবে অক্সিজেন, এখানে চারটা ইলেকট্রন আছে, তাহলে ডাবল বন্ড অক্সিজেন, উপরে দুটো পাশে দুটো, উপরে দুটো পাশে দুটো। এগুলাকে বলছে লোন পেয়ার, বা আমরা বলতে যাচ্ছি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। এই ইলেকট্রনগুলো কিন্তু আমরা বন্ধনে কিন্তু অংশগ্রহণ করেনি, এই ইলেকট্রনগুলো কিন্তু বন্ধনে অংশগ্রহণ করেনি, শুধুমাত্র এটাই কিন্তু বন্ধনে অংশগ্রহণ করেছে। অর্থাৎ বন্ডিংয়ে কিন্তু এই যে 1 2 3 4 এটা কিন্তু অংশগ্রহণ করেছে। ঠিক আছে, এমনভাবে গোলটা করবো যাতে 8টা হয়, 2,8। তাহলে নিয়নের মতো ইলেকট্রনিক কনফিগারেশন পাবে 2,8, তাহলে নিয়নের মতো ইলেকট্রনিক কনফিগারেশন পাবে, রাইট? অক্সিজেন। এবার তোমাদের যে আছে বইতে, সেখানে লুইস ডট ডায়াগ্রাম তো নেই, তো ওই জন্য আমরা এইটুকুনি শিখলাম। বাড়িতে আরও ট্রাই করতে পারো, আমি আরেকটা করে দিচ্ছি। লুইস ডট ডায়াগ্রাম দিয়ে ধরে নিচ্ছি আমরা ক্লোরিন গ্যাস ধরে নিই, ক্লোরিন, ক্লোরিন। ওকে, ক্লোরিন কত? 2,8,7, 2,8,7। ওকে, সো উপরে দুটো, পাশে দুটো, নিচে দুটো, সাইডে একটা, উপরে দুটো, পাশে দুটো, নিচে দুটো, সাইডে একটা। এবার একে তো হতে হবে 2,8,8, তাহলে আর্গন হবে। আগের দিনই করেছিলাম আর্গনের। তাহলে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7। ওকে, এখানে দেখো এ কি করছে? একটা ইলেকট্রনকে আগিয়ে দিল, এ একটা ইলেকট্রন আগিয়ে দিল, তাহলে এইভাবে করলাম। এবার এটাকে যদি সমানভাবে ইউজ করতে পারি তাহলে 2,8,8 ইলেকট্রনিক কনফিগারেশন পাবো। গোল করলাম, দেখো 1 2 3 4 5 6 7 8 হয়ে গেল, তাহলে 2,8,8 হয়ে গেল। আবার 1 2 3 4 5 6 7 8, তাহলে এইভাবে আমাকে গোলটা করতে হবে। তাহলে এখানে 2,8,8 হয়ে গেল। তারপর অ্যারো দিয়ে ক্লোরিন, মাথায় দুটো পাশে দুটো নিচে দুটো দাগ, ক্লোরিন মাথায় দুটো পাশে দুটো নিচে দুটো। তাহলে এখানে এক বন্ধন হলো। তাহলে সমযোজী এক বন্ধন হতে পারে, দ্বিবন্ধন হতে পারে, অক্সিজেনের ক্ষেত্রে দ্বিবন্ধন, আর 3 বন্ধনও হতে পারে। ওকে, কিন্তু আমরা এগুলা শিখবো না, ঠিক আছে? আপাতত হালকা করে শিখে রাখলাম, কিন্তু আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে বইয়ে কিভাবে করা হয়েছে সেটার উপর আমাদের নজর দিতে হবে। আমরা ছকে চলে যাচ্ছি। ছকে পেজ নাম্বার 91-এর যে ছকটা আছে সেখানে কি করে দেখানো হয়েছে দেখো। প্রথমে দেখানো হয়েছে জল, H2O,
প্রথমে তো তোমাকে দিয়ে দিল H2O। এবার H2 অর্থাৎ H এর ভ্যালেন্সি হচ্ছে 1, অক্সিজেনের ভ্যালেন্সি 2। মাথায় রাখবা এখানে যে সেন্ট্রাল অ্যাটম অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুটা আছে সেটা কি হবে, অক্সিজেন হবে, কারণ যার ভ্যালেন্সি বেশি সেটা সেন্ট্রাল অ্যাটম হবে। তাহলে সেন্ট্রাল অ্যাটমের যে সময় লিখবো কোনটা সেন্ট্রাল অ্যাটম, অক্সিজেন সেন্ট্রাল অ্যাটম। তাহলে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা 2, অক্সিজেনের যোজ্যতা কি আছে 2। তাহলে 2 যদি অক্সিজেনের যোজ্যতা হয় তাহলে 1 2, হাইড্রোজেন কটা আছে, দুটো, একটা হাইড্রোজেন এখানে, একটা হাইড্রোজেন, ব্যাস হয়ে গেল। এইটুকুনটাই তোমাকে শিখতে হবে, আর কিছু না। আর কটা সমযোজী বন্ধন আছে দেখতে পাচ্ছি, দুটো সমযোজী বন্ধন আছে, একটা দুটো, ওকে। সমযোজী বন্ধনের সংখ্যা দুটো, সোজা। তাহলে কি হবে, H2S, নিজেরাই বলো H2S। H2S, তা আমরা জানি হাইড্রোজেনের যোজ্যতা 1, সালফারের যোজ্যতা 2, যার যোজ্যতা ভ্যালেন্সি বেশি সেটাই সেন্ট্রাল অ্যাটম হয়ে যাবে। তাহলে এখানে সেন্ট্রাল অ্যাটম কি হবে, সালফার, ওকে। তাহলে সালফার লিখবো, দুটো এরকম বন্ধনের চিহ্ন দেবো, এখানে একটা H, এখানে একটা H, কটা বন্ড হলো, এখানে দুটো, 2 লিখে দেবো, হয়ে গেল। তারপর আমরা কি করব, NH3, এটাও সোজা। আমরা জানি হাইড্রোজেনের ভ্যালেন্সি 1, নাইট্রোজেনের ভ্যালেন্সি 3। তাহলে সেন্ট্রাল অ্যাটম কি হবে, যার ভ্যালেন্সি বেশি সেটা, তাহলে নাইট্রোজেন হবে সেন্ট্রাল অ্যাটম। তাহলে নাইট্রোজেন করলাম 1 2 3 করলাম, তিনটা জায়গায় তিনটা হাইড্রোজেন বসিয়ে দিলাম। তাহলে এখানে কটা বন্ধন আছে, 1 2 3, তিনটা বন্ধন আছে, লিখবো 3, ওকে। NH3 পর কি আছে, PH3, একইভাবেই হবে। CH4 একইভাবেই হবে, কার্বনের এখানে ভ্যালেন্সি 4, তাই সেন্ট্রাল অ্যাটম হচ্ছে কার্বন। কার্বন টেট্রাক্লোরাইড CCl4 একইভাবেই হবে, কারণ এখানে কার্বনের ভ্যালেন্সি 4 আর Cl এর ভ্যালেন্সি 1, তাহলে সেন্ট্রাল অ্যাটম কার্বন হবে, তাই কার্বন C। আর চারটা জায়গা করে দাও, 1 2 3 4, এভাবে Cl 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 করে দিয়েছে। কিন্তু এখানে কতগুলো ইলেকট্রন থাকবে এলা দেয়নি, আমি একটু পরে দেখাচ্ছি এটা কি করে হচ্ছে। আর NCl3তেও ওভাবেই হবে, ওকে। এবার লুইস ডট ডায়াগ্রাম দিয়ে আমি কয়েকটা এখানে করিয়ে দিচ্ছি। এগুলা তো সেন্ট্রাল অ্যাটম দিয়ে তো তোমরা ইজিলি করতে পারবা যদি স্কুলে আসে। লুইস ডট ডায়াগ্রাম দিয়ে না আসার সম্ভাবনা বেশি, কারণ এটা তোমাদের সিলেবাসে আপাতত নেই, কিন্তু কিভাবে হচ্ছে সেটা বন্টনটা সেটা আমি এখন দেখাবো, ঠিক আছে। চলো CH4 এর দিকে যাচ্ছে। CH4, C অর্থাৎ কার্বন, কার্বন মানে 6টা ইলেকট্রন, তো 2,4, 2,4, একটা দুটো তিনটা চারটা, 1 2 3 4। আর এখানে হচ্ছে CH4, ও H4 মানে কটা হাইড্রোজেন লাগবে, 4টে। তাহলে এইভাবে আঁকালে হবে না, 4টা হাইড্রোজেন দিতে হবে, একটা দুটো তিনটা চারটা, এটা তো হলো। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন হবে, এখানে একটা হাইড্রোজেন হবে, আর এখানে একটা হাইড্রোজেন হবে। আমাদের প্রথমে বলে দেবে মিথেন, যার সংকেত হলো হচ্ছে CH4, ঠিক আছে। ফর্মুলা হচ্ছে CH4। এবার কি করব, আমরা এটার লুইস ডট ডায়াগ্রাম করব। তাহলে দেখো, হাইড্রোজেনের তো একটা একটা করে 1 লিখলাম, হাইড্রোজেনের একটা 1 লিখলাম, হাইড্রোজেনের একটা 1 লিখলাম, চার দিয়ে 4টা হাইড্রোজেন, আর এখানে 2,4, টোটাল 6টা ইলেকট্রন, 2,4 হলো। এবার 4 মানে 4টা, 1 2 3 4, প্রত্যেকটা হাইড্রোজেনের জন্য একটা করে বরাদ্দ, কারণ হাইড্রোজেন কি করবে, হিলিয়ামের মতো ইলেকট্রনিক কনফিগারেশন লাভ করার চেষ্টা করবে। তো C লিখলাম। আর কার্বন কার মতো ইলেকট্রনিক কনফিগারেশন লাভ করবে, 2,8, নিয়নের মতো, রাইট। তাহলে এখানে দুটো নিয়ে গোল করলাম, এখানে দুটো নিয়ে গোল করলাম, এখানে দুটো নিয়ে গোল করলাম, আর এখানে দুটো নিয়ে গোল করলাম, ওকে। তাহলে হাইড্রোজেনের হয়ে গেল হিলিয়ামের মতো, আর কার্বন কি করবে, নিয়নের মতো, সো এইভাবে গোলটা হবে। 8টা হলো কিনা, 1 2 3 4 5 6 7, তো কার্বনের কত হলো 2,8, আর হাইড্রোজেনের কত 2 2 2 2, আরো দাও C, হাইড্রোজেন 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 হাইড্রোজেন, ঠিক আছে। এখানে এক বন্ধন করে আছে, ঠিক আছে, এভাবে হয়ে গেল। তো একটা লুইস ডট ডায়াগ্রাম হলো। এইভাবে তোমরা বাকিগুলো কার্বন টেট্রাক্লোরাইডের ক্ষেত্রে একইভাবে হবে। লিখে নিচ্ছি, কার্বন ক্লোরিন 1 2 3 4 5 6 7, 1 2 3 4, ক্লোরিন 1 2 3 4 5 6 7, ক্লোরিন 1 2 3 4 5 6 7,
ক্লোরিন, এটা মুছে দেই। ক্লোরিন 1 2 3 4 5 6 7। এবার গোল করো। কার্বন নিলাম 1 2, ক্লোরিন হলো 1 2 3 4 5 6 হলো 1 2, ক্লোরিন 1 2 3 4 5 6, 1 2, ক্লোরিন 1 2 3 4 5 6, 1 2, ক্লোরিন এখানে হবে 1 2 3 4 5 6। এবার দেখো ক্লোরিনের কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে গেছে। এই গোলটা বাজে হলো, তোমরা একটু ভালো করে দিও। আর কার্বনের এভাবে 8টা। ওকে, তাহলে কার্বনের কি হলো 2,8 ইলেকট্রনিক কনফিগারেশন হলো কার্বনের, আর বাকি এরা 2,8,8 হয়ে গেল। 2,8,8, 2,8,8 আর 2,8,8 আর্গনের মতো। এটা 2,8,7, 2,8,7 এগুলো দিতে ভুলে গেছিলাম। 2,8,7 আর 2,8,7, যেহেতু বহিস্থ কক্ষে 7টা ইলেকট্রন তাই 7টা ডট দিয়েছি, আর এখানে বহিস্থ কক্ষে 4টা ইলেকট্রন 2,4 4টা ইলেকট্রন দিয়েছি। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা? সি। এখানে ক্লোরিন 1 2 3 4 5 6, ক্লোরিন 1 2 3 4 5 6, ক্লোরিন 1 2 3 4 5 6 আর ক্লোরিন 1 2 3 4 5 6। ঠিক আছে? কেন এই ইলেকট্রনগুলো দিলাম? কারণ এই ইলেকট্রনগুলা বন্ডিং এ অংশগ্রহণ করেনি, কেমিক্যাল বন্ডিং অর্থাৎ রাসায়নিক বন্ধনে এগুলো অংশগ্রহণ করেনি, শুধুমাত্র এগুলো অংশগ্রহণ করেছে। তাই এখানে একটা করে দাগ দিলাম সমযোজী এক বন্ধন দেখানোর জন্য, আর এই ডটগুলো কিন্তু থেকেই যাবে। তো চলো এখানে কি আছে, একটা ড্রব্যাক আছে, এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন দিতে পারে। কি বলছে? ইউজিং দিস মেথড ইট ইজ পসিবল টু ডিরাইভ দ্য প্রিলিমিনারি স্ট্রাকচার অফ সাম মলিকিউলস, হাউএভার ইউজিং দিস মেথড it is not possible to predict the three-dimensional structure of a molecule. Besides this, the method has other limitation. তো আমাদের একটা লিমিটেশন কি দিয়েছে, যে এই পদ্ধতিতে অণুতে কেন্দ্রীয় পরমাণুর বন্ধন সংখ্যার সাহায্যে, কেন্দ্রীয় পরমাণুর কি হচ্ছে আমরা জানি, যেটা কেন্দ্রীয় পরমাণু কোনটা হবে, যার ভ্যালেন্সিটা বেশি হবে, যার যোজ্যতা বেশি হবে তারই সেটা কেন্দ্রীয় পরমাণু হবে, এবং সেই কেন্দ্রীয় পরমাণুর সাহায্যে অণুর প্রাথমিক গঠন কি হবে তা বার করা যায়। কিরকম হবে গঠনটা, সমযোজী এক বন্ধন হবে না দ্বিবন্ধন হবে না ত্রিবন্ধন হবে, কিভাবে থাকবে সেটা আমরা একটা আইডিয়া পাচ্ছি। কিন্তু ত্রিমাত্রিক গঠন অর্থাৎ 3 ডাইমেনশনাল পিকচার, এটা 3D-তে কিরকম হবে সেটা ক্লাস 11-12-এ পড়ানো হবে। তো 3D-তে কিরকম হবে সেটা সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে না, সেটা একটা ড্রব্যাক, এটা একটা সীমাবদ্ধতা, যে 3 ডাইমেনশনাল মডেল সম্পর্কে কোনো ধারণা পাওয়া যাচ্ছে না, এটা পরীক্ষা 1 মার্কসে দিতে পারে। তো এই সীমাবদ্ধতাটাও কিন্তু আন্ডারলাইন করে রাখো। ঠিক আছে, তাহলে আজকের মতো এতটাই থাকলো। এই চ্যাপ্টারটা এখানে শেষ হলো। নেক্সট চ্যাপ্টারটা